শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর জানিয়ে দেবার পাশাপাশি খবরটা যতখানি করে বলবো আজকের সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি আপনাদের সবার সাথে আছি, স্বাগত জানাচ্ছি। আর একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। করোনা শনাক্তের 110তম দিনে মৃত্যু হয়েছে 39 জনের, আর নতুন করে শনাক্ত হয়েছে ৩,৯৪৬ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো 1,৬২১ জনের। শনাক্তের তুলনায় মৃত্যুহার 1.28%। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,999টি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 1,26,606। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় 22%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,829 জন, যা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.49%। শনাক্ত হয়েছে 3,946 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,621 জন। অযথা বাইরে ঘোরাঘুরি করা, এটাও আমাদের থেকে বিরত থাকতে হবে। আমরা নিজেকে প্রতিরোধের জন্য যা যা ব্যবস্থা, এটার জন্য আমরা বিশেষভাবে সচেতন হই এবং এগুলো পালন করি। দেশে করোনার পিক টাইম আসবে এ মাসের শেষে বা আগামী মাসে, এমন ধারণা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দুপুরে এক ব্রিফিংয়ে বলেছেন। করোনার সংকটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজছে। করোনা চিকিৎসায় সরকারের পদক্ষেপ যথাযথ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, ফুসফুসে 80 নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল তার। 82,000 লিটার অক্সিজেনও গ্রহণ করেছেন তিনি। সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। তারা কোনো কিছুতে নিয়ে করোনা সমস্যাটা কিভাবে সমাধান করবে তাদের চিন্তার মধ্যে থাকে। এখনো তো মূল প্রবাহটা আসবে এই মাসে বা পরের মাসে, যখন এটা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে। সেই জন্য একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার। করোনায় আক্রান্ত এবং মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, নো টেস্ট নো করোনার পথে হাঁটছে সরকার, অথচ দিন দিন করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেছেন, ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। জনমনের ধারণা গভীর থেকে গভীরতর হচ্ছে যে মৃত আক্রান্তের সঠিক চিত্র লুকিয়ে রাখছে ক্ষমতাসীনরা। সরকার হিসাবের সঙ্গে আক্রান্ত মৃত্যুর যে আকাশ পাতাল তফাৎ, ঢাকা শহরের কিছু কবরস্থানে লাশ দাফনের চিত্র এই বছরের চিত্র বিগত চিত্রের তুলনা করলেই বুঝতে পারবে। কিটের অপ্রতুলতার কথা বলা হচ্ছে এবং এটার পেছনেও একটা সিন্ডিকেট কাজ করছে। এই কিট আনতে দিচ্ছে না, বা যারা কিট এনেছেন তাদেরকে কিট ব্যবহার করার সুযোগ দিচ্ছেন। অন্যদিকে নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্যই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ব্রিফিংয়ে তিনি বলেছেন, সরকারের সমালোচনা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতিই নেই। অসহায় মানুষ থেকে তাদের অবস্থান অনেক দূরে। ওবায়দুল কাদের বলেন, করোনা সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোনো রাজনীতি করছে না, সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই এখন একমাত্র রাজনীতি। সংকটকালে সরকার তো কোনো রাজনীতি করছে না, এমনকি আওয়ামী লীগও এ সময়ে কোনো রাজনৈতিক কার্যক্রম করছে না। এখন রাজনীতি হচ্ছে করোনা সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশের 19 জেলায় রেড জোন হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় লকডাউন চলছে। এসব জায়গায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের আগ্রহ কম। বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হলেও অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছেন। কিছু এলাকায় কারখানা খোলা থাকায় ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে মানুষ। লকডাউন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। বিভিন্ন স্থানে নিত্যপণ্যের সরবরাহের ঘাটতির অভিযোগ করেছেন বাসিন্দারা।
ওই যে ভাই কয়টা টাকা তুলতে দিতে মানে বাড়ি বাজার করার জন্য। বাইরে আসলাম এটা জিনিস কেনার জন্য। তেমন ভাড়া মারি নিতে, আমি কাঁচামাল নিতে আসলাম, কাঁচামালের ব্যবসা করি। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বা ওষুধপত্র বা যেগুলো জরুরি পরিষেবা এইগুলো 4টা পর্যন্ত খোলা থাকবে, আর এরপরে সকল দোকানপাট বন্ধ থাকবে। এজন্য আমাদের নানামুখী পদক্ষেপ আছে। দর্শক, এবার সরাসরি জানতে চাই চট্টগ্রামের লকডাউন পরিস্থিতি আসলে কি। আরিফুর রহমান সবুজকে দেখতে পাচ্ছি, আমার সাথে যোগ দিয়েছেন। সবুজ, আজ জনসাধারণের মাঝে নিয়ম মানার প্রবণতা কেমন দেখছেন? কারণ অনেক দিন তো হলো করোনার এই সংকটকাল আমরা পার করছি, প্রথম থেকেই জনসাধারণের মাঝে নিয়ম কানুন মানার বালাই খুব কম দেখতে পাচ্ছি। এখন তো লকডাউনও চলছে, ঠিক এই সময় এসে কি অবস্থা দেখছেন? প্রশাসনের তৎপরতাই বা কেমন? লকডাউন এলাকায় যদি নিয়ম মানার প্রবণতা কথা বলি, তাহলে বলতে হয় যে প্রথম দিকে, অর্থাৎ আজকে 10ম দিন, প্রথম 2 থেকে 3 দিন পর্যন্ত মানুষের মধ্যে লকডাউন মানার তেমন প্রবণতা ছিল না। মানুষজন যে যার মতো বের হয়েছেন। তবে এরপর থেকে কিছুটা কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন, বিশেষ করে সিটি কর্পোরেশন। এরপর থেকে কিছুটা কার্যকর হয়েছে এবং সিটি কর্পোরেশন ওই এলাকায় খাবার বিতরণ করছে, শুকনো খাবার বিতরণ করেছে, রান্না করা খাবার বিতরণ করেছে এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র সরবরাহের যার যেটা প্রয়োজনীয় সেটাও সরবরাহ করছে। এবং এর ফলে দেখা গেছে যে আজকে যে তথ্য, সেই আজকে পর্যন্ত ওই এলাকায় গত 10 দিনে 114 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে নতুন করে, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে মাত্র 9 জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন ধরছে বা এখানকার যে স্বাস্থ্য বিভাগ, তারা বলছে যে সেই এলাকার যে অবস্থাটা ছিল সেটার থেকে কিছুটা উত্তরণ ঘটেছে এবং তারা লকডাউন যে কার্যকর করেছেন সেটার সুফল তারা পেয়েছেন। সেই হিসেবে অন্য যে এলাকাগুলো রয়েছে, চট্টগ্রামে আরও 10টি এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। মানুষজন যে যার মতো বের হয়েছেন এবং লকডাউন যেহেতু নেই, সেই হিসাবে মানুষজন, অর্থাৎ যেই এলাকায়, যেই ঘরে বা যেই বাসায় সংক্রমিত রোগী রয়েছেন, তারাও যে যার মতো বের হয়েছেন। তবে সিটি কর্পোরেশন বলছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী যে নির্দেশনা দেওয়া হবে, সেই নির্দেশনা অনুযায়ী সেই এলাকাগুলোতেও তারা লকডাউন কার্যকর করবেন এবং সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তবে তারা যেটি বলছেন যে এখন যেহেতু ওয়ার্ড ভিত্তিক লকডাউন কার্যকর করা হয়েছে, সেই জায়গায় না গিয়ে তারা একটি প্রস্তাবনা দিয়েছেন যে মহল্লা ভিত্তিক বা যদি অর্থাৎ সেই পর্যায়ক্রমে তারা আগাতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ সবুজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে জানতে চাই ফেনীতে কি অবস্থা চলছে সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ফেনীতে একটি সংকট তো ছিলই, কিট সংকট, যার কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এই করোনা পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে একটু জানাবেন, আর প্রশাসনের পক্ষ থেকে কিছু জানা গেছে কি? বৃষ্টি, যে সকল রোগীদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ দেখা দেয়, সে সকল রোগীদের ফেনীতে বিটিএম কিট দিয়ে পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়। কারণ হচ্ছে যে ফেনীতে পিসিআর ল্যাব নেই, সেখানে এই নমুনা সংগ্রহ করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়, পরে সেখান থেকে ফলাফল জানা যায়। এই যে নমুনা সংগ্রহ ফেনীতে বন্ধ এবং চালু, এই বিষয়টি নিয়ে ফেনীতে আমি যে সকল সংশ্লিষ্ট যে সকল কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের কাছ থেকে আমি মিশ্র বক্তব্য পেয়েছি। আমি আজ ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইকবাল হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সেই হাসপাতালে 18 জুন থেকে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে, তবে কবে থেকে সেটি চালু করা হবে সেই বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। তবে তিনি সেই বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ এবং কি এখানকার যে সকল এমপিরা রয়েছেন তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করছেন। তবে কিছুক্ষণ আগে আমি ফেনী সিভিল সার্জন অফিস থেকে একটি তথ্য পেয়েছি। সে তথ্য হচ্ছে যে আজ ফেনী থেকে 102 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা কাদের থেকে, কোন উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য পাইনি। তবে আমি দাগনমিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেছি, সেখান থেকে বেশ কিছু যাদের মধ্যে সেখানের থেকে কিছু রোগী থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তো বৃষ্টি, এই ছিল এখানকার সর্বশেষ। অনেক ধন্যবাদ আরিফ, নিরাপদে থাকবেন আপনি। করোনার নেগেটিভ হলেও শ্বাসকষ্ট নিয়ে 12 দিন 5টি হাসপাতালে ঘুরেছেন এক দম্পতি। এর মধ্যে ভর্তিও হয়েছেন 4টিতে। খরচ হচ্ছে 10 লাখ টাকার বেশি, কিন্তু শেষ পর্যন্ত আর বেঁচে থাকা হয়নি ব্যাংকার নুরুজ্জামান মিয়া ও তার স্ত্রী হোসনে আরা জামানের। 10 ও 11 জুন মারা যান স্ত্রী এবং স্বামী। সন্তানদের অভিযোগ, আশা দিয়ে ভর্তি করিয়েছিল হাসপাতালগুলো, আর শেষে বিলের লম্বা কাগজ ধরিয়ে দেখিয়ে দিয়েছে অন্য হাসপাতালের পথ। 1 জুনে যাওয়া হলো হচ্ছে রিজেন্টে,
রিজেন্টও কোনো কিছু হলো না, ওদের অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল না। ওনারা হয়তো বলছেন যে ভাই আমার আইসিইউ দিন, আমরা বলছি হ্যাঁ ঠিক আছে আমরা চেষ্টা করবো, বা এই টাইপের কোনো হয়তো কমিটমেন্ট হয়েছে। তাকে আইসিইউতে ভর্তি করা হবে এই শর্তে টর্তে, এইগুলি আসলে আমি জানি না ওনার সাথে কার কথা হয়েছে বা কি ভিত্তিতে উনি কথাগুলি বলছেন। না, ওনার আইসিইউ সাপোর্ট লাগবে না, ওনাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাগবে। এবং আমরা কিন্তু লিখিত নেওয়া আছে ওনার কাছে যে দেখেন ভাই আইসিইউ সাপোর্ট যদি লাগে আপনার রোগীর, আমরা কিন্তু এই মুহূর্তে দিতে পারবো না। একদিন পর তারাও বিলের লম্বা কাগজ দিয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এবছর কুরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় ঢাকার 2 সিটির মেয়র এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলুর তাপস জানিয়েছেন 3 থেকে 5 দিনের জন্য হাট অনুমোদন দেওয়া হবে। একটি পশুর থেকে অন্য পশুর দূরত্ব চিহ্নিত করে দেবে সিটি কর্পোরেশন। হাট পরিচালনা এবং এর সাথে সংশ্লিষ্ট কেউ নির্দেশনা ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। ঈদুল আজহাকে সুন্দরভাবে উদযাপনের জন্য পশুর হাট বসবে সুনির্দিষ্ট জায়গাতে, স্বীকৃত জায়গাতে, স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। চট্টগ্রামেও স্বাস্থ্যবিধি মেনে কুরবানির পশুর হাট বসবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সিটি কর্পোরেশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সকালে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে অংশ নেন সিটি মেয়র আজমান নাসির উদ্দিন। মেয়র জানিয়েছেন 3টি স্থায়ী হাটের পাশাপাশি আরও 7টি অস্থায়ী হাট ইজারা দিতে জেলা প্রশাসন বরাবর আবেদন করা হয়েছে। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরীর স্টিল মিল বাজার, পতেঙ্গা সিটি কর্পোরেশনের উচ্চ বিদ্যালয় মাঠ, নিউ মোরিং আবাসিক এলাকার পশুর হাট ইজারা না দিতে অনুরোধ জানানো হয়েছে সিটি কর্পোরেশনকে। স্বাস্থ্যবিধি যদি মানতে হয় তাহলে তো ধরো সোশ্যাল ডিস্টেন্সিংটা নিশ্চিত করতে হবে, তারপর তো সুরক্ষাটা নিশ্চিত করতে হবে। তো বাজারে এমনভাবে এটা আমাদের মাথায় এসছে, এটা বাজারের সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে না পারি, অস্থায়ী পশু হাটের সংখ্যা, তাহলে তো বাজারের উপর যে চাপ, সেই চাপটা তো আমরা কমাতে পারবো না। কমাতে হলে তাহলে পশু হাটের সংখ্যা বৃদ্ধি করতে হবে। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে খুলনা, নরসিংদী এবং রংপুরে 5 জন মারা গেছেন। খুলনা মেডিকেলের ডাক্তার মিজানুর রহমান জানিয়েছেন বুধবার খালিশপুর এলাকার 40 বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। একই উপসর্গ নিয়ে বাগমারার 55 বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে মারা যান। এছাড়াও আইসিইউতে মৃত্যু হয় আর একজনের। পরীক্ষার জন্য সবাই নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া নরসিংদী এবং রংপুর দুজনেরই, এই 2 জায়গায় 2 জনের মৃত্যু হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে উপজেলার শমশেরনগর সীমান্তে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফের চুয়াঙ্গার খাতা ক্যাম্পের টহল দল। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিজানুর রহমান নামে এক যুবক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর 61 বিজিবি ব্যাটালিয়নের শমশেরনগর কোম্পানি কমান্ডার। বিএসএফকে চিঠি দিয়ে প্রতিবাদ জানানোর কথাও জানানো হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 95 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 1.25 লাখ। প্রাণ গেছে আরও 5,000 মানুষের। মোট প্রাণহানি 4,85,000 ছুঁই। 8 শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি দাঁড়ালো 1.25 লাখের মতো। সংক্রমণ 24,63,000। তবে বুধবার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে 1100-র বেশি মানুষের। দেশটিতে মোট মৃত্যু প্রায় 54,000, আক্রান্ত 12 লাখের মতো। মেক্সিকোতে মারা গেছেন 950 মানুষ। অক্সিজেন সিলিন্ডার ও কৃত্রিম শ্বাসযন্ত্রের স্বল্পতায় নতুন মাত্রা নিতে পারে করোনা ভাইরাসের ভয়াবহতা, এমন শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশ্লেষকরা বলছেন সংক্রমণের বর্তমান হার অব্যাহত থাকলে 3 মাসে আরও 4 লাখের মতো প্রাণহানি দেখবে আমেরিকা মহাদেশ। এদিকে মহামারীর প্রথম ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় দফায় করোনার বিস্তার বাড়ছে জার্মানি, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান সহ অনেক দেশে। প্রতি সপ্তাহে গড়ে 10 লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন কোভিড-19-এ। এই হারে প্রতিদিন 6 লাখ ঘনমিটার বা 88,000 বড় সিলিন্ডার অক্সিজেন প্রয়োজন। অনেক দেশেই প্রয়োজন অনুপাতে সক্ষমতা কম। বাজারের 80%ই গুটি কয়েক প্রতিষ্ঠানের দখলে। সংকটের শীর্ষে থাকা দেশগুলোতে যোগান স্বাভাবিক রাখতে বেসরকারি খাতের সাথে কাজ করছে জাতিসংঘ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরে করোনা ভাইরাসের আরেকটি প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু করলো ইম্পেরিয়াল কলেজ লন্ডন।
ব্রিটেনের প্রায় ৩০০ স্বেচ্ছাসেবকের দেহে পরীক্ষামূলক প্রয়োগ হবে। এটি সফল হলে অক্টোবরে দ্বিতীয় ধাপের ট্রায়ালে অংশ নেবেন ৬,০০০ মানুষ। আর সব ঠিক থাকলে ২০২১ সালের শুরুতেই ব্রিটেন সহ বিভিন্ন দেশে এই ভ্যাকসিনটি বাজারজাত হবে। প্রতি লিটারে ২০ লাখ ডোজ ভ্যাকসিন তৈরির পথে রয়েছে আমরা। কাজেই এটির কার্যকারিতা প্রমাণ হলে সারা পৃথিবীতে এটি পৌঁছে দেওয়া খুব একটা কঠিন হবে না। এটি উৎপাদন বা মজুদের নতুন কারখানা বা গুদামও প্রয়োজন হবে না। মালয়েশিয়ায় পাচারের শিকার ১৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার লোস্টারের কুলিমে তামান নামক এলাকার একটি রুম থেকে বন্দী অবস্থায় উদ্ধার করা হয় তাদের। দেশটির প্রশাসন জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১৩ বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের আরও ১৫ জনকে উদ্ধার করে পরে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আপনারা দেখছেন সব খবর। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, যাবার আগে মনে করিয়ে দিচ্ছি ঘরে বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। ফিরছি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। নাটোরের ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি স্বামী মোস্তাক হোসেন শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার রাজশাহীতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। গত সোমবার সকালে সুমাইয়া খাতুনকে সদর হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শ্বশুরবাড়ির লোকজনের দাবি সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের স্বজনদের দাবি সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় স্বামী মোস্তাক সহ ৪ জনকে আসামি করে হত্যা মামলা হয়। যে মোস্তাক এবং তার বাবা জাকারিয়াকে আমরা গ্রেপ্তার করেছি। এই গুরুত্বপূর্ণ মামলার সঠিক তদন্ত করে আমরা এর বিচারের ব্যবস্থা করব। দর্শক, এ বিষয়ে একটু বাড়তি করে জানবো। সহকর্মী নাটোর থেকে নাজমুল হাসান যুক্ত হচ্ছেন। নাজমুল, মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাই। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে কোনো ধরনের তাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে কিনা এবং রিমান্ডে নেওয়া হতে পারে কিনা, এ বিষয়ে কি জানতে পেরেছেন একটু জানাবেন। বৃষ্টি, যে বিষয়টি বললেন যে কিছুক্ষণ আগেই আমি পুলিশ সুপার লিটন কুমার সাহার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তার কার্যালয়ে কিন্তু এই আসামি দুইজনের জিজ্ঞাসাবাদ চলছে, অর্থাৎ সুমাইয়ার স্বামী মোস্তাক আহমেদ এবং শ্বশুর জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তিনি নিজেই গুরুত্ব দিয়ে এই জিজ্ঞাসাবাদ করছেন বলে তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু তেমন তথ্য তিনি উদ্ঘাটন করতে পারেননি বলে জানিয়েছেন। তথ্য উদ্ঘাটন করা মাত্র গণমাধ্যম কর্মীদের তিনি জানাবেন। আর তিনি বলেছেন যে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু আগামীকাল তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। আর এর আগে কিন্তু সুমাইয়ার শাশুড়ি এবং ননদকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। যেহেতু এটি একটি চাঞ্চল্যকর মামলা, পুলিশ কিন্তু 8টি টিম গঠন করে অতি দ্রুত সময়ের মধ্যে বগুড়া এবং রাজশাহী থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে এনেছে এবং এই বিষয়টি দিনব্যাপী নাটোরে আলোচনা ছিল। এবং পুলিশ যেটা বলছে যে এদের দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনা তারা বের করতে পারবেন। আর আমি যতটুকু জেনেছি আসলে পারিবারিক কলহের জের ধরেই কিন্তু সুমাইয়ার সাথে তার স্বামীর মনোমালিন্য চলছিল। সুমাইয়া বারবার চাচ্ছিল যে তার স্বামীও উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এবং ভালো কোনো চাকরি বাকরি করুক, কিন্তু তার স্বামী কিন্তু সুমাইয়ার কথা শুনছিলেন না। আরেকটা বিষয় যে সুমাইয়া ধর্মভীরু ছিল, তিনি চাইতেন যে তার মতোই জীবন ধারণ এবং আদর্শ নিয়ে তার স্বামীকে জীবন ধারণ করবেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজ পড়া নিয়েও তাদের মধ্যে মনোমালিন্য ছিল। সুমাইয়া কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলেন এবং শেষ পর্যন্ত স্বামীর সাথে পড়াশোনা বিষয়ে এবং স্বামীর পরিবারের লোকজন, যা আমরা আগেই জানিয়েছি যে কখনোই পড়াশোনা করতে দিতে চাইতেন না, এসব বিষয়গুলো সামনে রেখেই কিন্তু পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ নাজমুল, বেশ বিস্তারিত জানিয়েছেন আপনি। নাটোরে বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে গতরাতে নিচাবাজার চৌধুরীপাড়ায় চুরির জন্য জাহানারার বাসায় ঢুকে বাড়িওয়ালার ছেলে উপস্থিতি টের পেয়ে জাহানারাকে ছুরিকাঘাতে হত্যাও করে। পরে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় সে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জাহানারার। মারা যাওয়ার আগে তিনি এই ঘটনার বিবরণ দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল উপজেলার শেখর ইউনিয়নের নিজ বাড়িতে ওই দম্পতির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা। পরে আলফাডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে দুজনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক। স্থানীয়দের ধারণা, বিয়ের 3 বছরের সন্তান না হওয়ায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন রাকিব এবং ইভা দম্পতি। ঘটনার তদন্ত করছে পুলিশ। ফেনীর দাগনভূঞায় শ্বাসরোধে নৈশ প্রহরীকে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় গোলাগুলিতে 3 ডাকাত নিহতের দাবি করেছে পুলিশ। ভোরে উপজেলার বেকের বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বেকের বাজারে একটি দোকানে তালা ভেঙে মালামাল ট্রাকে তুলছিল ডাকাতরা। নৈশ প্রহরী বাধা দিতে গেলে তাকে হত্যা করে ডাকাত দল। লোকজন টের পেয়ে মসজিদের মাইকে ডাকাতের খবরও দেয়। পরে অভিযান চালিয়ে 4 জনকে আটক করে পুলিশ। 4 জন ডাকাত জিতে করি, 1 জন জখম অবস্থায় পাই। পরবর্তীতে আসামি নিয়ে আসার পথে 2 জন গোলাগুলিতে আরও 2 জন ডাকাত জখম হয়। তাদেরকে হাসপাতাল নিয়ে এলে 2 জন ডাক্তার মৃত ঘোষণা করে। 1 জনকে ফেনী রেফার করে। ফেনী নেওয়ার পথে ওই ডাকাতও নিহত হয়। চট্টগ্রামের সিআরবিতে মালেকা বেগম হত্যাকাণ্ডে জড়িত রুবেল ও সুমনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার বিকেলে দুজনকেই নগরীর জামতলা বস্তি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে মালেকা বেগম তার স্বামীর সাথে ঝগড়া করে নিখোঁজ হন। পরদিন বিকেলে সিআরবির একটি পরিত্যক্ত ভবনে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে প্রথমে রুবেল, পরে জামতলা বস্তি থেকে সুমনকে গ্রেফতার করা হয়। দুজনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। বিভিন্ন রকম তথ্য কালেকশনের মাধ্যমে গতকালই, দ্যাট ইজ একদিনের ভেতরেই আমরা মূল হত্যাকারী 2 জনকে আমরা গ্রেপ্তার করি, একজন রুবেল আর একজন সুমন। প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা ধর্ষণের চেষ্টা করেছিল এবং এই ভদ্রমহিলা তা বাধা দেওয়ার কারণে তারা তাকে হত্যা করেছে। ভ্রাম্যমাণ আদালতে শিশুদের দণ্ড দেয়াকে অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চের বিচারকরা রায়ের কপিতে স্বাক্ষর করার পরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 31 পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, শিশুর বিরুদ্ধে যে কোনো অভিযোগের বিচার শুধু শিশু আদালতেই করতে হবে। মোবাইল কোর্ট কোনো শিশুকে দণ্ড দিলে তা সংবিধানের 30 ও 35 অনুচ্ছেদের মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হবে। রাজধানীর সোয়ারীঘাটে পলিথিন কারখানা এবং সেগুনবাগিচা বারডেম হাসপাতালের অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল 10:30টার দিকে সোয়ারীঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এটা একটা প্লাস্টিক কারখানা। কিভাবে এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা যে তার হিবিজিবি অবস্থায় আছে। তারপরে যে কোনো জিনিস একটা সিঁড়ি 1.5 ফিটে চড়া না, সেখান থেকে উঠে আমাদের কাজ করতে হয়েছে। তো এই মুহূর্তে বলা সম্ভব না, তবে আমরা হয়তো কিভাবে লাগছে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে যে কিভাবে লাগছে। এদিকে বেলা 11:30টার দিকে আগুন লাগে সেগুনবাগিচা বারডেম হাসপাতালে। ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালটির 4র্থ তলায় ফেলে রাখা আবর্জনার আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুনে রোগী বা স্বজনদের কেউ হতাহত হয়নি। দেশের পশ্চিমাঞ্চলের সড়ক নেটওয়ার্ক ও ডিজিটাল সংযোগ উন্নয়নে বাংলাদেশকে ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। 4,250 কোটি টাকার ঋণে সুদের হার হবে 2%। 4 বছরের রেয়াতকাল সহ 34 বছরে বাংলাদেশকে ঋণটি পরিশোধ করতে হবে। বুধবার এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ব্যাংকটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঋণ পশ্চিমাঞ্চলীয় জেলা জুড়ে যশোর ঝিনাইদহ করিডোর ধরে সড়ক যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়াও সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট অ্যাক্সেস সরবরাহ করতে ফাইবার অপটিক কেবলগুলোর উন্নয়ন করা হবে। শ্রমিক ছাঁটাই ও নতুন করে সরকারের কাছে বেতনের জন্য টাকা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সকালে দলের পক্ষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, গার্মেন্টস খাতের চেয়ে প্রবাসী শ্রমিকরা জিডিপিতে বেশি অবদান রাখে, প্রয়োজনে তাদের প্রণোদনা দেওয়া যেতে পারে। রাশেদ খান মেনন অভিযোগ করেছেন, করোনা আক্রমণের 6 মাসে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের গার্মেন্টস মালিকরা এত দরিদ্র নয় যে তারা টাকা শ্রমিকদের বেতন দিতে পারবেন না। এখন কিন্তু লাভের সময় না, এখন হচ্ছে টিকে থাকার সময়, এখন জনগণকে রক্ষার সময়। সেখানে আমাদের গার্মেন্টস মালিকদের এই আচরণ কেবল অমানবিক নয়, এই আচরণ এটা গ্রহণযোগ্য আচরণ হতে পারে না এবং তারা আমাদের সরকারকে এবং জনগণকে জিম্মি করে রেখেছে বলে মনে হচ্ছে।
দেশে ফিরতে পারছে না সৌদিতে থাকা কয়েকশো বাংলাদেশি শিক্ষার্থী। সরকার বলছে বৃত্তি নিয়ে পড়তে যাওয়ায় সৌদি সরকারই টিকেটের ব্যবস্থা করবে। ফ্লাইট স্বল্পতায় সময় লাগছে বলে ধারণা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দূতাবাস বলছে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ইস্যুর পাশাপাশি দেশটির সরকারকেও বিষয়টি জানানো হয়েছে। বৃত্তি নিয়ে সৌদিতে পড়াশোনার কয়েকশো বাংলাদেশি শিক্ষার্থী, 10টি বিশ্ববিদ্যালয়ের 200-রও বেশি শিক্ষার্থী করোনায় আটকা পড়েছেন সেখানে। একাডেমিক কার্যক্রম গত 1 মাস আগে শেষ হয়েছে, তো আমরা দেশে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। দেশে আমাদের অনেকেরই বৃদ্ধ অসুস্থ বাবা মা রয়েছেন, তাদের সাথে সাক্ষাতের জন্য আমাদের মন ব্যাকুল হয়ে রয়েছে। আমরা খুবই ডিপ্রেসড এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছি। এখনো সকলেই টিকিট সংগ্রহ করতে পারেন। যে পরিমাণ ফ্লাইট অপারেট করা হয়েছে আর যে পরিমাণ যাত্রী ছিল, এই সংখ্যার তারতম্যের কারণে 2-4 দিন আর অপেক্ষা করতে হবে। এর পরের ফ্লাইটেই তারা আশা করি সবাই চলে আসতে পারবে। আমরা যদি কোভিড সার্টিফিকেট ছাড়া কাউকে আসতেও দিতে রাজি হই এবং এখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখিও, কিন্তু সৌদি সরকার এই পারমিশনটি নাও দিতে পারে। অবশ্যই তাহলে দাঁড়াচ্ছে সকলকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইম্প্যাক্টের র্যাঙ্কিং 2020-তে স্থান পেয়েছে দেশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস ক্যাটাগরির আওতায় বিশ্বের শীর্ষ 50টি বিশ্ববিদ্যালয়ের মাঝেই রয়েছে ইউল্যাব। আর এবছর এই র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ইউল্যাব। গত 11 জুন দক্ষিণ কোরিয়ার সিওলে আয়োজিত এক অনুষ্ঠানে WURI এর প্রকল্প পরিচালক অধ্যাপক মুন হোয়াই চ্যাং এই ঘোষণা দিয়েছেন। করোনা সংকটের মধ্যে দেশে গবাদি পশুর পক্স LSD ভাইরাস বাহিত লাম্পি স্কিন ডিজিজ বা চর্মরোগের সংক্রমণ দেখা দিয়েছে। এতে করে খামারিরা আতঙ্কিত। প্রাণী সম্পদ বিভাগের পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। লাম্পি স্কিন ডিজিজ গরুর ভাইরাস বাহিত একটি চর্মরোগ এবং উচ্চ তাপমাত্রায় পশুর জ্বর আসে, মুখ নাক দিয়ে অনবরত লালা পড়তে থাকে। করোনার মধ্যে রংপুরের খামারগুলোতে এই রোগ নিয়ে বেশি ক্ষতির মুখে খামারিরা। সম্প্রতি অশ্লীল ওয়েব সিরিজের প্রচার করায় মোবাইল কোম্পানি গ্রামীণফোন ও রবির কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়। গতকাল তথ্য অধিদপ্তর থেকে গ্রামীণফোন ও রবি প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক 2টি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন অশালীন ভিডিও কন্টেন্ট আপলোড প্রচার করা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী। গ্রামীণফোন ও রবির মতো বৃহৎ একটি প্রতিষ্ঠানের কাছে এ ধরনের কার্যকলাপ মোটেই কাম্য নয়। এ বিষয়ে 7 দিনের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্তে আবারও রেকর্ড করেছে ভারত। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ 16,870 জন। দেশটিতে 73.5 লাখ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ 4,73,000-এর মতো মানুষ। বৈশ্বিক সংক্রমণের তালিকার 4র্থ অবস্থানে ভারত। 424 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 15,000 ছুঁয়েছে। এই বিস্তার রোধে পশ্চিমবঙ্গে 31 জুলাই পর্যন্ত লকডাউন বৃদ্ধি করল মমতা ব্যানার্জি সরকার। পাকিস্তানে কালোবাজারিদের হাতে করোনা চিকিৎসার প্লাজমা থেরাপি। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বর্তমানে দেশটির কালোবাজারে এক ব্যাগ প্লাজমা বিক্রি হচ্ছে 3 থেকে 10 লাখ রুপি পর্যন্ত। আর সেখানকার চিকিৎসকদের অভিযোগ, দুর্বল চিকিৎসা কাঠামোর ফায়দা লুটছে এক শ্রেণীর অসাধু মানুষ। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বে প্রথম দেশ হিসেবে 3য় ধাপে ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে চীন। দেশে প্রয়োজনীয় সংখ্যক সংক্রমিত ব্যক্তি না থাকায় সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে চূড়ান্ত পরীক্ষা। GFOD2 প্রতিষ্ঠানের সাথে করা চুক্তির ভিত্তিতে দেশটিতে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ। 3য় স্তরে একসাথে 2টি ভ্যাকসিনের পরীক্ষা করছে চীন। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই যুদ্ধক্ষেত্রে আছি। আমার বিশ্বাস 3য় ধাপে ক্লিনিক্যাল ট্রায়ালের সন্তোষজনক ফলাফল পাবো। বলতে হবে প্রেসিডেন্ট শি এর আশ্বাস ভীষণ স্বস্তিদায়ক। গ্লোবাল ভ্যাকসিন সম্মেলনে 42 দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন। একসাথে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তারা। আশা করছি টিকা বন্টনে ইতিবাচক ভূমিকা নেবে চীন। অন্য দেশগুলোরও এগিয়ে আসতে হবে। লাদাখ সীমান্ত সংঘাতের জন্য ভারত কি দায়ী করল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়? সংকট সমাধানে ত্রিদেশীয় বৈঠকের পরেই বুধবার এই বিবৃতি আসে। মুখপাত্র উ কিয়ান বলেছেন 15 জুন রাতের সহিংসতার পেছনে রয়েছে চীনা ভূখণ্ডে ভারতের অনুপ্রবেশ এবং উস্কানিমূলক আচরণ। তার দাবি আত্মরক্ষায় পাল্টা হামলা চালায় চীনের সৈনিকরা। এদিকে নতুন স্যাটেলাইট ইমেজ ও ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুসারে গালওয়ান উপত্যকায় আবারও ফিরছে প্রতিবেশী দেশের সেনাবাহিনী।
15 জুনের প্রাণঘাতী সংঘাতের পুরোপুরি দায় নিতে হবে ভারতকে, কারণ তারাই প্রতিশ্রুতি অমান্য করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে। রাতের অন্ধকারে অনুপ্রবেশ ঘটায় চীনের অভ্যন্তরে। আমাদের সেনাদের প্রতিও ছিল উস্কানিমূলক আচরণ। এরপরই প্রাণঘাতী সংঘাতে জড়ায় উভয় পক্ষ। ভারতের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় অবস্থান নেন চীনা সীমান্ত রক্ষীরা, রক্ষা করেন দেশের সার্বভৌমত্ব। দেখছেন সব খবর। আবারও বিরতিতে যাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, ঘরে বাইরে সব জায়গায় হাত অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। ফিরছি করে সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। হটস্পট নারায়ণগঞ্জে করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। তাদের অভিযোগ, সক্ষমতা অনুযায়ী নমুনা পরীক্ষা হচ্ছে না কোভিড ডেডিকেটেড হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নির্ভুল ও গুণগত মান নিশ্চিতেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে সরকারি পর্যায়ে করোনা সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করা হচ্ছে খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে, আর বেসরকারি উদ্যোগে পরীক্ষা চলছে রূপগঞ্জের কাঞ্চনে গাজী পিসিআর ল্যাবে। ফ্যাসিলিটিস সেখানে 260 280 বেশি টেস্ট তারা করতে পারছে না। এই ক্ষেত্রে দেখা যায় ওই যে এত বেশি পারে, এটা তো আর একটু বেশি করা লাগে, এটা সম্ভব হানে তো হয় না। ল্যাব আরো 2-4টা যদি বাড়ায় তাহলে গরিব মানুষের জন্য ভালো হবে। প্রতিদিন 4 থেকে 5টি করে রান করোনা পরীক্ষা করা হয়। প্রতি রানে 94টি করে পরীক্ষা করা হয়। প্রতিদিন গড়ে 376 থেকে 470টি করে পরীক্ষা হয়। রিফ্রেশমেন্টেরও প্রয়োজন আছে, সেটাও বিবেচনায় রাখতে হয়, কারণ আপনি তাকে দিয়ে কাজ করাবেন, ওভারবার্ডেন হলে সে পরে তো কোয়ালিটি বের হয়ে আসবে না। সুতরাং আমরা চাই না সর্বোচ্চ আপনার 3টা সাইকেলের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম সেবাটা এবং অ্যাকুরেট সেবাটা দেওয়ার চেষ্টা করব। করোনা ভাইরাস অথবা উপসর্গে কেউ মারা গেলে শেষ বিদায়টুকু স্বাভাবিকভাবে আর হচ্ছে না। কোথাও কোথাও লাশ গ্রহণে আপনজনের অনীহা। সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন নরসিংদীতে মরদেহের সম্মানজনক শেষ বিদায় এগিয়ে আসছে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম। নিয়ম মেনেই করছে দাফন কিংবা সৎকার। হিন্দু আপন ভাই ফালাই থেকে গেছে। স্বাস্থ্যবিধি মেনে এবং শরীয়ত মেনে আমরা এই দাফন কাফনের ব্যবস্থা করতেছি। মুসলমান যদি কেউ মারা যায়, ওনারা দাফন কাজ সম্পূর্ণ করছে কুইক রেসপন্স টিম। তারপরে কেউ হিন্দু লোক মারা গেলে ওনাকে দাহ করছে। এটা খুবই একটা চমৎকার। কোনো মানুষ মারা যাওয়ার পরে শেষ যে সম্মানটুকু সেটুকু যাতে উনি পেতে পারেন, তার জন্য কিন্তু আমরা কাজ করছি। কুইক রেসপন্স টিমগুলো 30 মার্চ একযোগে প্রত্যেকটি উপজেলায় গঠন করা হয়েছে এবং অন্যান্য উপজেলাতেও কিন্তু এসিডেন্ট সাহেবদের নেতৃত্বে রয়েছে এবং সেখানেও কিন্তু দাফন এবং সৎকারের কাজটি এই প্রটোকল অনুযায়ী করা হচ্ছে। পাবনায় করোনা আক্রান্তদের মরদেহ দাফন কিংবা সৎকারে কাজ করা কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে শহরের রাধানগরে কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স উপস্থিত ছিলেন। জানিয়েছেন, মহামারীর এই দুর্যোগে মৃতদের দাফনে অনেকেরই যখন অমানবিক আচরণ করছে, সেখানে স্বেচ্ছায় এগিয়ে এসেছে একদল স্বেচ্ছাসেবক। ঢাকার বাইরে প্রথম করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বুধবার বিকেলে এই তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, নড়াইল, ঝিনাইদহ, বাগেরহাটে সংক্রমণ সৃষ্টি করা করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মাধ্যমে এই অঞ্চলের ভাইরাস কোথা থেকে ছড়িয়েছে, এর গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ঢাকার বাইরে এই প্রথম কোনো ল্যাব করোনা জিনোম সিকোয়েন্স করা সম্ভব হলো। নড়াইল, ঝিনাইদহ ও বাগেরহাট সংক্রামিত সৃষ্টিকারী ভাইরাস থেকে এই জিনোম সিকোয়েন্স করা হয়েছে। এই অঞ্চলে ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা প্রবন্ধ শীঘ্রই আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য পাঠানো হবে। করোনা আক্রান্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টার দিকে নড়াইল প্রেস ক্লাবের হলরুমে বিশেষ এই দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন নড়াইল পুরাতন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জাকারিয়া হুসাইন। মাশরাফি বিন মুর্তজার পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিক সহ দেশের সবার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের পৌরসভার 21 দিনের জন্য লকডাউন
ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ থেকে পৌরসভায় পরবর্তী 21 দিনের জন্য কঠোরভাবে লকডাউনের জন্য মাইকিং করা হচ্ছে। আর এ সময় ওষুধ ও জরুরি সেবা ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। ভ্রাম্যমাণ ভ্যান গাড়িতে করে প্রতি ওয়ার্ডে শাক সবজি কাঁচামাল বিক্রির ব্যবস্থা করেছে পৌর প্রশাসন। গেল 15 দিন লকডাউন থাকার পরেও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালকে 7টি ভেন্টিলেটর দিয়েছে সিকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় কমিশনার ABM আজাদের কাছে সব ভেন্টিলেটর হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ। তিনি বলেছেন এসব ভেন্টিলেটর হাসপাতালে করোনা ওয়ার্ডে স্থাপন করা হবে। হালদা নদীর মাছ এবং ডলফিন রক্ষায় অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। উপজেলা কর্মকর্তা জানিয়েছেন হালদা নদীর সত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত বিভিন্ন অংশে সকাল থেকে দুপুর পর্যন্তই মাছ শিকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। প্রায় 7000 মিটার ঘেরা জাল এবং ভাসা জাল জব্দ করা হলেও জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা কর্মকর্তা জানিয়েছেন মাছ ও ডলফিন রক্ষার এই অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুরে 61 লাখ টাকা ফিরিয়ে দেওয়ার ঘটনায় অটোরিকশা চালককে পুরস্কৃত করা হয়েছে। গতকাল অতিরিক্ত সহকারী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজন করা হয়। পুলিশ জানিয়েছে রোববার কর্মস্থলে যাওয়ার পথে 61 লাখ টাকা ভুল করে অটোরিকশায় ফেলে যান আলমগীর আলম জুয়েল নামে বিকাশের এক কর্মকর্তা। পরে অটোরিকশা চালক সেই টাকাগুলো দেখতে পেয়ে পুলিশের মাধ্যমে ফিরিয়ে দেন। সজীবের এই সততায় খুশি হয়ে তাকে একটি অটোরিকশা উপহার দেন বিকাশ কর্মকর্তা জুয়েল। নীলফামারীতে দক্ষ যুব ও যুব মহিলা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থার লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জানিয়েছেন গেল 4 বছরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে 1027 দক্ষ জনবলকে সৌদি আরব, ওমান, কাতার সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। সরকারের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি করে স্থানীয় যুবলীগের কর্মীরা। অভিযোগ করেন 6 জুন বেলকুচি উপজেলার যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার উপরে হামলা করেন আব্দুল লতিফ এবং তার সহকর্মীরা। এই ঘটনায় আব্দুল লতিফকে প্রধান আসামি করে 200 জনের বিরুদ্ধে মামলা করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ইন্দোনেশিয়ার সমুদ্র থেকে 30 শিশুসহ কমপক্ষে 100 রোহিঙ্গাকে উদ্ধার করা হলো। শরণার্থীদের 49 জনই নারী। বুধবার স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন। ইঞ্জিন নষ্ট হওয়ায় মাঝ সমুদ্রেই ছোট্ট এই নৌকাটি ভাসছিল। আর তাদের উদ্ধারের পরে স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কয়েক সপ্তাহ ধরেই অভুক্ত ছিলেন এসব রোহিঙ্গা। উদ্ধারের পরে করোনা সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে তাদের। ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব থেকে ইসরায়েলকে সরে আসার আহ্বান জানালো জাতিসংঘ। বুধবার নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে মহাসচিব বলেছেন তাতে ভেস্তে যেতে পারে শান্তি প্রক্রিয়া। ফিলিস্তিনের দাবি অপরাধের জন্য জবাবদিহিতার মুখোমুখি করা হোক ইসরায়েলকে। গোটা বিশ্ব একটা সন্ধিক্ষণ পার করছে। এ সুযোগে ইসরায়েল যদি পশ্চিম তীরে দখলদারিত্ব বৃদ্ধি করে বসতি স্থাপন বাড়ায়, সেটা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে 2 স্টেট সলিউশনকে। সমঝোতার গোড়াও কেটে দিবে এ পদক্ষেপ। তাই ইসরায়েলকে দখলদারিত্বের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। মহামারীর কারণে সৃষ্ট অর্থমন্দা কাটাতে 6000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল অস্ট্রেলীয় বিমান পরিবহন সংস্থা কন্তাস। বিভিন্ন দেশে কর্মরত আরও 15,000 কর্মী রয়েছেন এই খসড়া তালিকায়। পরিস্থিতি বিবেচনায় তাদের উপরও চলতে পারে ছাঁটাইয়ের খড়গ। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় 20% কর্মী ছাঁটাই হতে যাচ্ছে। মার্চে প্রায় 80% কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় কন্তাস এয়ারওয়েজ। দর্শক, আজকের সব খবর এ পর্যন্তই ছিল। এছাড়াও যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। যেতে যেতে আবারও মনে করিয়ে দিতে চাই, ঘরে বাইরে সবখানেই আপনারা অবশ্যই কিছুক্ষণ পর পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। সবাই নিরাপদে থাকবেন। ধন্যবাদ।